আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়ের উপর আমরা আজকে পড়াশোনা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ের পরমাণুর আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় যেটা দেওয়া আছে তোমাদের, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন দেওয়া আছে, স্ট্রাকচার অফ ম্যাটার। এই পদার্থের গঠনের কয়েকটা অনুচ্ছেদের উপরে আজকে আমরা স্টাডি করব। তো তার মধ্যে একটা অনুচ্ছেদ হচ্ছে 3.7, একটা অনুচ্ছেদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। তো এখানে ক্যাপশনে যেটা দেওয়া ছিল যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন কীভাবে বিন্যাস করা থাকে, এইটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তারপর এইখান থেকে আমরা উপশক্তি স্তরের একটা ধারণা পাবো যে উপশক্তি স্তর কি, আসলে উপশক্তি স্তরগুলোকে বা এটাকে বলা হয় সাব অরবিটাল, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। তারপর পরবর্তী ইলেকট্রন বিন্যাসের যে নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে এখানে দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে, কতগুলো প্রিন্সিপালের উপর ভিত্তি করে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তার মধ্যে আমরা যদি বলি হুন্স রুল, একটা হুন্ডের নিয়ম একটা আছে, তারপর আউবউ প্রিন্সিপাল বা আউবউ নীতি একটা আছে, তারপর পলির বর্জন নীতি বা পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল একটা আছে। তো এগুলো তো তোমাদের এই ক্লাসে আলোচনা করা হয়নি, তারপরও যতটুকু পারি আর কি সহজভাবে এক্সাম্পল দিলে এক্সাম্পলের সাথে রিলেটেড যে বিষয়গুলো চলে আসবে ওই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু ডিটেল না বোঝালে, ডিটেল বোঝানোর দরকার নেই আর কি, আশা করি এরকমটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.7.3 অর্থাৎ লাস্টের যে একটা আমাদের অনুচ্ছেদ দেওয়া আছে ওইটার, ওই অনুচ্ছেদে এখানে দেওয়া আছে যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, অর্থাৎ এখানে এক্সেপশনগুলো কি। তো এক্সেপশনগুলো এটা নিয়েও আমরা স্টাডি করবো যে এক্সেপশনগুলো কি কি হইতে পারে। তো এক্সেপশন বেশি না, এখানে কয়েকটা এক্সেপশন দেওয়া আছে, এগুলো পর্যায়ক্রমে আর কি বুঝিয়ে দেওয়া হবে। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা তাহলে শুরু করি যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আসলে পরমাণু তো আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটা হচ্ছে পরমাণু। তো পরমাণুর অনেকগুলো শক্তি স্তর থাকে, অর্থাৎ আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার, এই বৃত্তাকার মানে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তখন এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো কি, যদি একের অধিক ইলেকট্রন হয়, কোনো একটা মৌলের পরমাণুতে যদি একের অধিক ইলেকট্রন হয়, তাহলে সেই ইলেকট্রনগুলো একই কক্ষপথে ঘুরবে নাকি একের অধিক কক্ষপথে ঘুরবে। তো আমরা এখানে যদি বলি যে আসলে যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে ওই কক্ষপথকে বলা হয় অরবিট, যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে কক্ষপথকে বলা হয় অরবিট। তো আসলে অরবিটটা আসছে যে বোর পরমাণু মডেল অনুসারে, কারণ বোর পরমাণু মডেল অনুসারে যে এই অরবিট, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন সমূহ আবর্তনের জন্য কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তি স্তর থাকে, যেটা একটু আগে বললাম। এইসব বৃত্তাকার স্থির শক্তি স্তরকে আমরা অরবিট বলি। তাহলে এতটুকু যদি আমরা লিখে দিই, অরবিট কাকে বলি? বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ আবর্তনের জন্য কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে, এই সব বৃত্তাকার স্থির শক্তি স্তরকে বা কক্ষপথকে অরবিট বলা হয়। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমরা যদি বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে এন দিয়ে ডেনোট করা হয়। তো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর সাথে অরবিট সমূহের একটা সম্পর্ক আছে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এন দিয়ে প্রকাশ করা হয়, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে অরবিট সমূহের সম্পর্ক আছে।
তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে অরবিট, হ্যাঁ, নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিট আমরা যদি বলি যে এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে একটা নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াসের সবচেয়ে যে কাছের অরবিট, এই নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিট, তো এইটাকে বলা হয় তোমার যে প্রথম শক্তি স্তর। আমরা যদি এটাকে বলি প্রথম শক্তি স্তর, তো প্রথম যদি শক্তি স্তর বলি, তো এইটাকে আমরা তাহলে কি বলতে পারি? তো এখানে আমরা যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে n ইকুয়াল টু 1। তো একইভাবে আমরা যদি বলি যে n ইকুয়াল টু 2, তাহলে এখানে n ইকুয়াল টু 2 দিয়ে বোঝাবে কি? n ইকুয়াল টু 2 দিয়ে বোঝাবে দ্বিতীয় শক্তি স্তর। এভাবে আর একটা যদি আমরা দিই, তাহলে এখানে বোঝাবে যে এখানে যদি n ইকুয়াল টু 3 দিই, তাহলে বোঝাবে তৃতীয় শক্তি স্তর। আর একটা দিলে এখন বোঝাবে n ইকুয়াল টু 4, দ্যাট মিনস চতুর্থ শক্তি স্তর বোঝাবে। এরকম n ইকুয়াল টু 5 হইতে পারে, পঞ্চম শক্তি স্তর হইতে পারে। তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিট যেটা, সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, যেমন n ইকুয়াল টু 1 দিয়ে প্রকাশ করা হয়। একইভাবে আমরা যদি বলি n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, যথাক্রমে এগুলোকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তরকে বোঝানো হয়। তো আশা করি তোমরা শক্তি স্তর বা অরবিট এটার ব্যাপারে একটু আইডিয়া হয়েছে। তারপর এখানে যদি আমরা বলি যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এইখানে যদি আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে আসলে প্রত্যেকটা পরমাণুর যে ইলেকট্রনগুলো, তাহলে আমরা কতগুলো অরবিটে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, কতগুলো অরবিটে থাকে, যেমন এখানে কতগুলো ইলেকট্রন থাকে, এখানে কতগুলো থাকে, এখানে কতগুলো ইলেকট্রন থাকে। তো আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে বা কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? তো এইটাকে আমরা 2n², কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে, এটাকে আমরা 2n², হ্যাঁ, এই 2n², অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। প্রত্যেকটা কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এখানে n কি? আগেই বললাম যে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, n ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে প্রথম অরবিটকে বোঝায়। তাহলে প্রথম অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে? তো প্রথম অরবিটে ইলেকট্রন থাকে। তো প্রথম অরবিটে ইলেকট্রন কতগুলো থাকে, তার আগে আরেকটু কথা বলে নিই। প্রথম অরবিটকে আমরা k শেল দিয়ে প্রকাশ করি, আবার দ্বিতীয় অরবিটকে আমরা l শেল দিয়ে প্রকাশ করি, এবং তৃতীয় অরবিটকে আমরা m শেল দিয়ে প্রকাশ করি, চতুর্থ অরবিটকে আমরা n শেল দিয়ে প্রকাশ করি। তাহলে ও দিয়ে পঞ্চম অরবিট একটা আছে, যদিও এটাকে আমরা পর্যায়ক্রমে এটাকে আমরা k l m n o, এটা তাহলে নেক্সট যেটা আসবে পঞ্চম অরবিট, সেটা হবে ও শেল। তাহলে এই যে শেল, প্রধান শক্তি স্তর, প্রিন্সিপাল এনার্জি লেভেল, তারপর হচ্ছে গিয়ে অরবিট, একই কথা। এখন কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকে, এইটা যেমন এক কথা, ঠিক তেমনি কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে, হ্যাঁ, এইগুলো একই বিষয়। তাহলে আমরা ধরে নেব যে প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান, হ্যাঁ, শক্তি স্তর। তো এই প্রধান শক্তি স্তর n যদি 1 হয়, তাহলে বোঝায় প্রথম প্রধান শক্তি স্তর। n যদি 2 হয়, তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। n ইকুয়াল টু 3 হইলে তৃতীয় প্রধান শক্তি স্তর। n ইকুয়াল টু যদি 4 হয় এখানে, তাহলে চতুর্থ প্রধান শক্তি স্তর। তো প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। তো k শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা যদি হিসাব করি, তাহলে 2n² অনুযায়ী, তাহলে 2 × 1 1² হবে। তাহলে এখানে 1 দিয়ে বোঝানো হয় প্রথম শক্তি স্তর। এই যে প্রথম শক্তি স্তর, n এর মান হচ্ছে 1। তো প্রথম শক্তি স্তরে n এর মান যদি 1 হয়, তাহলে 1² ইকুয়াল টু আমরা জানি এখানে 1 হয়, তাহলে 2 × 1 মানে হচ্ছে গিয়ে 2। তারপরে যদি এখানে আমরা দেখি যে এল শেলে কতগুলো ইলেকট্রন আছে, এল শেলে আমরা যদি দেখি যে 2 × 2²। তো এখানে 2² বলতে বোঝায় n এর মান হচ্ছে এখানে 2, কারণ এখানে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে এখানে n এর মান যদি 2 হয়, তাহলে আমি যদি বলি 2², তাহলে আসবে 4 × 2 মানে 8। তাহলে এখানে আমরা এল শেলে বা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। একইভাবে যদি আমরা বলি যে এম শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে এম শেল বা এটা আমরা যদি বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n হচ্ছে কত, n হচ্ছে 3। তার মানে তৃতীয় প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে? তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 3² হচ্ছে 9, 9 × 2 মানে হচ্ছে 18। তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টি। এরপরে যদি আমরা নেক্সট বলি যে সর্বশেষ এইখানে দেওয়া আছে এন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে।
তাহলে n শেলে ইলেকট্রন থাকবে, যেহেতু এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 4, অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তর। চতুর্থ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো থাকবে? তাহলে আমরা যদি বলি যে 4² = 16, 16 × 2 তার মানে হচ্ছে 32। তাহলে বোঝা গেল যে n শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, অর্থাৎ এই যে বললাম যে প্রথম শেলে 8টি, প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 8টি, অর্থাৎ এখানে প্রথম শেলে হচ্ছে 2টি, দ্বিতীয় শেলে 8টি, তৃতীয় শেলে 18টি এবং চতুর্থ শেলে 32টি ইলেকট্রন। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন, অর্থাৎ ম্যাক্সিমাম, এগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রত্যেকটা শেলে বা প্রত্যেকটা অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো প্রথম অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 2টি, দ্বিতীয় অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, তৃতীয় অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 18টি, আর চতুর্থ অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে 32টি। তো এখানে যে বললাম যে আমরা যে পৌলিস যে এক্সক্লুশন প্রিন্সিপাল আছে সেটার মূল কথা হচ্ছে এগুলো উপরে ক্লাসে উঠলে তোমরা বুঝতে পারবে। তোমাদের এই ক্লাসে পৌলিস এক্সক্লুশন প্রিন্সিপালের ব্যাপারে তেমন কোনো আলোচনা করা হয়নি, তবু আমি এখানে প্রসঙ্গ ক্রমে আসছে তাই বলছি এখানে যে পৌলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট অরবিটে যতগুলো ইলেকট্রন স্টে করবে বা যতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে, যদি কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা তার চাইতে বেশি হয় তাহলে কি করবে, সেগুলোকে এক্সক্লুড করবে, হ্যাঁ, অর্থাৎ বর্জন করবে। এখানে সে এগুলোকে যে এক্সক্লুড করলো, এই যে একটা প্রিন্সিপাল, সেটাকে বলা হয় পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। একটা এক্সাম্পল দিলে বুঝবা। যেমন আমরা যদি বলি সোডিয়ামের কথা যদি বলি, তো সোডিয়ামের আমরা জানি এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, অ্যাটমিক নাম্বার 11, দ্যাট মিনস তার প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। যেহেতু তার ইলেকট্রন সংখ্যা 11, তাহলে আমরা ফার্স্ট যে অরবিটালে 2টা ইলেকট্রন চলে যায়। তারপরে আমরা যদি বলি যে সেকেন্ড অরবিটে চলে যায় 8টা ইলেকট্রন। তো ফার্স্ট অরবিট, আচ্ছা অরবিটালের ব্যাপার একটু পরে বলছি। তো এখানে ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন চলে যায়, সেকেন্ড অরবিটে আমার চলে যায় 8টা ইলেকট্রন। তো ফার্স্ট অরবিটে যদি আমি 2টা ইলেকট্রন দিই, তারপর সেকেন্ড অরবিটে আমার 8টা ইলেকট্রন দিতে হবে। আচ্ছা, সেকেন্ড অরবিটে আমি 8টা ইলেকট্রন দিলাম এবং অবশিষ্ট 8 আর এখানে হচ্ছে 2, 10টা ইলেকট্রন। তাহলে আমার টোটাল ইলেকট্রন ছিল কয়টা? টোটাল ইলেকট্রন ছিল 11টা। আর একটা ইলেকট্রন থার্ড অরবিটে চলে যাবে। এই বিষয়টাকে বলা হয় এক্সক্লুড করলাম আমি। দেখো কিভাবে এক্সক্লুড করলাম, যে ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন আমার ক্যারি করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন ক্যারি করতে পারে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। তো ফার্স্ট অরবিটে যখন ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন ক্যারি করতে পারে, আমি 2টা ইলেকট্রনই বসালাম, কিন্তু আমার সোডিয়ামের ইলেকট্রন ছিল 11টি। তাহলে বাকি ইলেকট্রনগুলো কি করলাম, আমি সেকেন্ড অরবিটে শিফটিং করলাম। হ্যাঁ, এই যে এক্সক্লুড করলাম, এখানে এক্সক্লুড করে বর্জন করলাম, মানে এখানে আমি দিলাম না, আর ফার্স্ট অরবিটে ইলেকট্রনগুলো এখানে বসালাম না, কারণ ফার্স্ট অরবিটে ম্যাক্সিমাম 2টা থাকবে। তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো কি সেকেন্ড অরবিটে চলে যাবে। এই যে সেকেন্ড অরবিটে চলে গেল, তাহলে আমি এখানে কি করলাম, বর্জন করলাম, এগুলো এক্সক্লুড করলাম। হ্যাঁ, তো সেকেন্ড অরবিটে যে চলে গেল, এইকে বলা হয় এক্সক্লুশন একটা প্রিন্সিপাল। মানে এই কোন প্রিন্সিপালের উপরে ভিত্তি করে এগুলো এরকম চলে গেল, এটাকে বলা হয় পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সায়েন্টিস্ট পাউলিস, তা সে এটাকে এই ব্যাপারে আর কি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং থিওরি প্রোভাইড করছেন, এই জন্য বলা হয় তার নাম অনুসারে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টার পরে বাকি যে ইলেকট্রনগুলো থাকে 9টার মধ্যে আমরা এখানে শিফটিং করলাম। এখন আমরা দেখি যে সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 8টি। তাহলে আমার হাতে ছিল 9টি ইলেকট্রন, আমি কিন্তু 8টি বসাই দিলাম, তাহলে আমার হাতে আরও একটা ইলেকট্রন থেকে যায়, সেটাকে আবার এক্সক্লুড করতে হবে। দ্যাট মিনস থার্ড অরবিটে ওটাকে শিফটিং করতে হবে। থার্ড অরবিটে আমি ওটাকে শিফটিং করলাম, যখন থার্ড অরবিটে চলে গেল, তাহলে আমরা দেখলাম যে সোডিয়ামের অ্যাকচুয়ালি 3টা হচ্ছে গিয়ে তার টোটাল এনার্জি লেভেল, দ্য আউটার মোস্ট এনার্জি লেভেল বা সর্ববহিষ্ঠ শক্তির স্তর হচ্ছে গিয়ে তৃতীয় শক্তি স্তর, বা এটাকে অ্যাম শেল বলা হয়। এইটা আমি দিয়েছিলাম অন্য একটা এক্সাম্পলের জন্য, এইটাকে আমি সোডিয়ামের এক্সাম্পলটা দিয়ে দিলাম একসাথে। এখন যদি সোডিয়ামকে রেখে যদি আমি এখানে অন্য একটা এলিমেন্ট নিই, লাইক আমি যদি একটা আর্গনের একটা এক্সাম্পলটা নিই, যে আর্গনের ক্ষেত্রে কী হবে, তো আর্গনের যদি আমরা একটা এক্সাম্পল নিই, তো আর্গনের আমরা জানি যে 18 হচ্ছে আর্গনের ইলেকট্রন নাম্বার। তো ফার্স্ট অরবিটে ইলেকট্রন যাবে 2টা, হ্যাঁ, সাইমালটেনিয়াসলি। আবার সেকেন্ড অরবিটে ইলেকট্রন যাবে 8টা। থার্ড অরবিটে ইলেকট্রন যাবে কয়টা? তাহলে 2 আর 8, 10টা ইলেকট্রন।
তাহলে আমার টোটাল হচ্ছে কি আমার 18টা ইলেকট্রন। আমি 10টা ইলেকট্রন ফার্স্ট আর সেকেন্ড অরবিট মিলিয়ে বসাই দিলাম। তো আমার হাতে থাকবে কয়টা? 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন কী হবে? আমার থার্ড অরবিটে যাবে 8টা ইলেকট্রন। অর্থাৎ এইখানে আমার ছিল আগে একটা, এখন এইখানে আমি দিলাম এই যে 2টা, এই দিলাম 2টা, আর এখানে দিলাম 2টা, অর্থাৎ থার্ড অরবিটে আমার 8টা ইলেকট্রন। তাহলে দেখো কীরকম হয়েছে। ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন, সেকেন্ড অরবিটে আমার 8টা ইলেকট্রন, থার্ড অরবিটে আমার 8টা ইলেকট্রন। তো এই যে আমি থার্ড অরবিটে 8টা ইলেকট্রন দিলাম, তাহলে এইখান থেকে আমরা বোঝা গেল যে আমার এইখানে সেকেন্ড অরবিটে যখন আমি ইলেকট্রন দিলাম তখন আমার হাতে 8টা ইলেকট্রন ছিল। আমি চাইলে সেকেন্ড অরবিটে বসাইতে পারি না, কারণ এখানে এক্সক্লুড করতে হবে, এই জন্য আমি থার্ড অরবিটে আমি নিয়ে গেলাম। তো এই প্রিন্সিপালগুলো, এইগুলো হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এনিওয়ে, তো এরপরে আমরা যদি এখানে বলি যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, এই ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা দেখলাম কি যে এখানে এস, তারপর এসপি, আবার এসপিডি, আবার এসপিডিএফ, এই অরবিটালগুলো চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা তো অরবিট সম্পর্কে আর কি মোটামুটি আইডিয়া হয়েছে, এবং সেখানে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটাও আমরা বুঝতে পারছি। তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করার পর এখানে আরেকটা বিষয় যেটা চলে আসে যে অরবিটালগুলো আসলে কি। হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এখানে, এইটা আগে জানা লাগবে যে আসলে অরবিটাল কি। তো অরবিটালের ব্যাপারে যদি বলি যে এটা আসলে কোয়ান্টাম যে মেকানিক্স, এই মেকানিক্স অনুসারে, যে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে ইলেকট্রনের নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে, আবার আমরা যদি বলি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে যদি বলি এই ইলেকট্রনগুলো এটা যদি হয় নিউক্লিয়াস, তো ইলেকট্রনগুলো আমরা জানি যে নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে। এখানে এটা হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে ইলেকট্রন, এটা দিয়ে এক্সাম্পল দিই। তো অরবিটাল হচ্ছে গিয়ে কি বললাম যে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আমরা যদি বলি ইলেকট্রন নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে, আবার ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। হ্যাঁ, তো নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল বা নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন, হ্যাঁ, মেঘের যে অবস্থানের যে সম্ভাবনা যদি বলি 90 থেকে 95% হয়ে থাকে, তো ইলেকট্রন মেঘের সেই এলাকাকে বা ইলেকট্রন ক্লাউডের সেই রিজিয়নকে বা অঞ্চলকে, হ্যাঁ, অরবিটাল বলা হয়। এখানে প্রকৃতপক্ষে আমরা যদি বলি যে অরবিটাল হলো যে এখানে আরও ডিটেইল যদি বলি তাহলে ওটা একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি যদি ইন শর্ট বলি যে অরবিটালটা আসলে কি, যে অরবিটালের সংজ্ঞাটা যদি এইভাবে, যে নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেই এলাকাকে অরবিটাল বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যে এলাকায়, সেই এলাকাকে বা সেই অঞ্চলকে আমরা বলতে পারি অরবিটাল। তাহলে বোঝা গেল যে অরবিটের ইলেকট্রনগুলো কতগুলো শক্তি স্তরে, যেটাকে আমরা উপশক্তি স্তরে বলতে পারি, উপশক্তি স্তরে অবস্থান করে, উপশক্তি স্তরে অবস্থান করে। অর্থাৎ এন যদি 1 হয়, এই যে এন যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে এল এর মান কি হবে। হ্যাঁ, এল, এই এলকে বলা হয় এখানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, বা এটাকে বলা হয় আজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা আজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা এটাকে সহকারী উপসহকারী কোয়ান্টাম সংখ্যা এটাও বলা হয়। তো এটাকে জেনারেলি এল দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ উপসহকারী কোয়ান্টাম নাম্বার, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এখন ইলেকট্রনের যে উপশক্তি স্তর আছে, এই সাবশেল আছে, তো ওই সাবশেলকে এই যে এল দিয়ে ওই সাবশেলকে প্রকাশ করে। তো আমরা একটা ইলেকট্রনের উপশক্তি স্তর, মানে শক্তি স্তর, তো আমরা জানি যে এন হচ্ছে শক্তি স্তর, বা শক্তি স্তর n ইকুয়াল টু যদি হয় 1, তাহলে প্রথম শক্তি স্তর n2, দ্বিতীয় শক্তি স্তর n3, তৃতীয় শক্তি স্তর, এখানে বলছিলাম যে n যদি হয় 4 তাহলে চতুর্থ শক্তি স্তর। তো এখানে এই শক্তি স্তর অনুযায়ী এল এর মান হয়, শক্তি স্তর অনুযায়ী এল এর মান হয়। তাহলে এল হচ্ছে কি, এল হচ্ছে উপশক্তি স্তর। এটা যদি হয় শেল, এটা যদি হয় শেল, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, তাহলে ওই এল হচ্ছে গিয়ে সাবশেল, এল হচ্ছে সাবশেল। তো এটা হচ্ছে সাবশেল যদি আমরা বলি, সাবশেল। তো এখানে এল হচ্ছে সাবশেল, বা এটাকে বলা হয় উপশক্তি স্তর। তাহলে
উপশক্তি স্তরগুলো এখানে ইলেকট্রনগুলো, একটা পরমাণুর যে ইলেকট্রন কোন ধরনের কক্ষপথে অবস্থান করে তা নির্দেশ করে। একটা পরমাণুর ইলেকট্রন কোন ধরনের কক্ষপথে অবস্থান করে, সাবশেলের মাধ্যমে সেটা নির্দেশ করে। তাহলে এই উপশক্তি স্তর এল এর মান কিভাবে ডিটারমাইন করা হয়? যে উপশক্তি স্তর এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। আমরা যদি বলি 0 থেকে n-1 পর্যন্ত, তো আগে আমরা মানটা বের করে যদি আমরা বলি যে 0 থেকে 1-1 পর্যন্ত, তো এখানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এল যে কথা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম নাম্বার একই। তো আমরা যদি বলি যে এল এর মান এন এর উপর নির্ভর করে। এখন এল এর মান এন এর উপরে নির্ভর করে। তো এন যদি 1 হয় তাহলে এল কি হবে? এল হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তো 0 থেকে n-1 পর্যন্ত আমরা যদি বলি যে এখানে আসবে এন এর মান যদি আমরা 1 বসাই তাহলে 0 থেকে 1-1, তাহলে 0 থেকে 0 আমরা মানে 0ই পাই। এই যে 0 পাইলাম, এটা কি পেলাম? এল এর মান পেলাম। আচ্ছা, তো এই যে উপশক্তি স্তর মানে এল এর মান পেলাম। এই এল এর মান পেলাম কিসের? এই এল এর মান হচ্ছে এন এর মানের উপর ভিত্তি করে আমি এল এর মান 0 পাইলাম। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে n = যদি 2 হয়, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এল এর মান পাই 0। একইভাবে আমরা বললাম যে এখানে 0 থেকে 1 পাই। আচ্ছা, 0 থেকে 1, আচ্ছা 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তো এইখানে আমরা দেখতে পাই 0 থেকে আমরা n এর মান যদি 2, কারণ বিকজ এটা আমরা দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কথা বলতেছি, তাহলে n এর মান হবে 2। আচ্ছা, এখান থেকে 0 থেকে 1, তার মানে আমরা 0 আর 1 পাই, 0 এবং 1 পাই। এখন এই যে 0 এবং 1 পেলাম, এটা হচ্ছে গিয়ে মান। এই মান অনুযায়ী অরবিটালগুলোর নাম দেওয়া হয়। সেটা কি? 0-র জন্য বলা হয় s অরবিটাল, 1-এর জন্য বলা হয় p অরবিটাল। তাহলে আমরা বলতে পারি যে s অরবিটালের মান হচ্ছে 0, p অরবিটালের মান হচ্ছে 1। তারপর আমরা যদি বলি যে n = 3, দ্যাট মিনস 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে আমার আসবে 0 থেকে 3-1, তার মানে 0 থেকে 2। তাই 0 থেকে 2 মানে কি? 0 1 2, 0 1 2। তো 0 আমরা জানি এটার নাম হচ্ছে s অরবিটাল, আর 1 এটা হচ্ছে p অরবিটাল, 2 হচ্ছে d অরবিটাল। তাহলে s অরবিটালের মান 0, p অরবিটালের মান 1, d অরবিটালের মান হচ্ছে 2। একইভাবে যদি বলি n = 4, মানে n শেলের ক্ষেত্রে কি হবে? n শেলে হবে l = 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, যদি বলি 0 থেকে n এর মান যদি 4 হয় তাহলে 4-1, তাহলে 0 থেকে আসবে 3, তাহলে 0 1 2 3। তাহলে আমরা এখানে 4টা অরবিটাল পেলাম। তাহলে 4টা অরবিটাল কি? একটা হচ্ছে s, একটা হচ্ছে p অরবিটাল, একটা হচ্ছে d অরবিটাল, এবং এই 3-র জন্য আমরা পাবো f অরবিটাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা শক্তি স্তরে, অর্থাৎ একটা শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি এক বা একাধিক অরবিটাল থাকতে পারে। এখন প্রতিটি শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকতে পারে? একটা ফর্মুলা আছে এটা ডিটারমাইন করার। প্রতিটি শক্তি স্তরে, যেমন আমরা যদি বলি যে n স্কোয়ার, এটা তোমাদের ইয়াতে নাই, বইতে নাই, দেখো n স্কোয়ার। তো n স্কোয়ার আমরা কি বলতে পারি? যে n স্কোয়ার আমি যদি বলি যে প্রথম শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে, তাহলে n স্কোয়ার, n এর মান তাহলে কি হবে? 1। তাহলে দেখো 1 স্কোয়ার = কি? 1। তাই প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল আছে। এই একটি অরবিটাল কি? ওই যে বললাম প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল, এই যে n এই যে n, এই l এর মান n এর মানের উপর নির্ভর করে। n যদি 1 হয় তাহলে আমরা l দেখতে পাচ্ছি 0। 0 মানে হচ্ছে এখানে কাকে নির্দেশ করে? এখানে এই 0 দিয়ে নির্দেশ করে s অরবিটালকে, 0 দিয়ে নির্দেশ করে s অরবিটালকে, অর্থাৎ s অরবিটালের মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা প্রথম শক্তি স্তরে আমরা একটা অরবিটাল পেলাম, সেটা হচ্ছে s অরবিটাল পেলাম। হ্যাঁ, এটা। তারপরে এবং এখানে যদি আমরা বলি যে n স্কোয়ার, আমরা যদি বলি যে n = যদি 2 হয়, তাহলে এখানে যদি বলি 2a স্কোয়ার, তাহলে 4 আসবে। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু আমরা 4টা অরবিটাল পাই। দ্বিতীয় শক্তি স্তরে আমরা কয়টা পাই? 4টা অরবিটাল পাই। অ্যাকচুয়ালি 4টা অরবিটালটা কি? এখানে হচ্ছে গিয়ে তোমার মেইনলি হচ্ছে গিয়ে দ্বিতীয় শক্তি স্তরে 2s আর হচ্ছে 2p, এই দুইটা অরবিটাল। তো p অরবিটালের আবার তোমার সাব অরবিটাল আছে কতগুলো? হ্যাঁ, সাব অরবিটাল আছে, এই 3টা সাব অরবিটাল আর একটা অরবিটাল, এই মিলে যে 4টা অরবিটাল আর কি। তো 4টা অরবিটাল। এখন তোমাদের যে বললাম যে আমরা যদি বলি যে তৃতীয় শক্তি স্তরে তাহলে কয়টা? তাহলে তুমি বলবো স্যার 3a² = 9, তার মানে হচ্ছে 9টা আমার অরবিটাল। তো
তো তৃতীয় শক্তি স্তরে 9টা অরবিটাল টোটাল আমরা যদি হিসাব করে দেখি, তাহলে আমরা প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে টোটাল তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন। দেখো মিলছে কিনা, আমরা এর আগের কথাগুলো বলছি যে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে, এবং দ্বিতীয় শক্তি স্তরে বলছিলাম কয়টা ইলেকট্রন থাকে জানো, বলছিলাম দ্বিতীয় স্তরে বলছিলাম যে 8টা ইলেকট্রন থাকে। তা 8টা ইলেকট্রন কীভাবে আমরা বের করবো, এটা বলছিলাম যে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন বের করতে গেলে 2n² দিয়ে বের করতে হয়। তাহলে 2 × 2a², তার মানে হচ্ছে গিয়ে 4, 4 দুগুণে 8। তাহলে দেখো এখানে যদি আমরা 4 পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে, তাহলে এটা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কত আসে, 8 চলে আসে। ওই মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। এরপরে যদি আমরা বলি যে তৃতীয় শক্তি স্তর, আবার একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, যদি বলি যে তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর কি, ধরো যদি বলি যে n = 3, তাহলে তৃতীয় শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকবে, অরবিটাল, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কতগুলো অরবিটাল পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি যে n², তাহলে কি আসবে, এখানে আসবে 3a² হচ্ছে গিয়ে 9। তা প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে যদি আমরা বলি যে 9টা অরবিটালে 18টা ইলেকট্রন থাকবে, 9টা অরবিটালে 18টা ইলেকট্রন থাকবে। তো এরপরে যদি বলি n = 4, মানে চতুর্থ শক্তি স্তরে, তাহলে চতুর্থ শক্তি স্তর, তাহলে 4² আসবে 16। তাহলে চতুর্থ শক্তি স্তরে আমরা 16টি আমরা অরবিটাল পাবো। তাহলে প্রত্যেকটা অরবিটালে হচ্ছে গিয়ে তোমার 2টা করে ইলেকট্রন, তাহলে 16টা অরবিটালে 32টা ইলেকট্রন থাকবে। তো এই যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে গিয়ে n²। এখন এইখানে 2টা বিষয় আছে হিডেন। একটা হচ্ছে গিয়ে তুমি যদি স্কুলে পড়াশোনা করো বা অনেকে হয়তো বা পড়াবে, দেখবা এরকম প্রথম শক্তি স্তরে একটা s অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে 2s এবং 2p। তো এইখানে দেখবা দ্বিতীয় শক্তি স্তরে 2টা, আমি বললাম দ্বিতীয় শক্তি স্তরে এখানে 4টা, এখানে বললাম কি 4টা, আর এখানে দেখবা 2টা অরবিটাল, একটা হচ্ছে 2s অরবিটাল, একটা হচ্ছে 2p অরবিটাল। তাহলে বাকি 2টা কোত্থেকে কি বললাম, এটা হচ্ছে গিয়ে p অরবিটাল এক্সাইটেড স্টেটে গিয়ে আবার কি হয়, এটা 3টা সাব অরবিটাল আছে, অর্থাৎ এটাকে বলে 2px অরবিটাল, 2py, আর হচ্ছে 2pz অরবিটাল। তাহলে এই যে 3টা অরবিটাল আর এই যে একটা অরবিটাল, তাহলে টোটাল কত, 4টা অরবিটাল, টোটাল কত, 4টা অরবিটাল। যদি আরও ভালো করে তোমাদের বুঝাই, যে এখানে দেখো, এই যে এখানে আমি দিছি যে এখানে p(x) একটা অরবিটাল, কারণ এই যে দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল আর দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল আমরা কিভাবে পেলাম, এমনি এই যে s অরবিটাল পেলাম এবং p অরবিটাল পেলাম। তো s এবং p অরবিটাল যে পেলাম, এটাকে আমরা কি, আমরা যদি এটাকে এই যে n এবং l এইভাবে যদি সাজাই, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এই অনুযায়ী যদি আমরা সাজাই এটাকে, তাহলে হবে কি, n এর মান আমরা কত পাইছি, n এর মান আমরা পাইছি 2। তো আর এইখানে আমরা কি পেলাম, 2 বসাই দিলাম। এবার l কত পাইলাম, s, তাহলে 2s। এরপরে আবার n এর মান পেলাম 2 আর l পেলাম কত, p, তাহলে 2p। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শক্তি স্তরে এই যে 2টা অরবিটাল আমরা পেয়ে গেলাম। তো এইটা দিয়ে বোঝায় যে আরও বেশি শক্তিশালী, মানে স্পষ্টভাবে বোঝানোর জন্য এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে তোমার প্রকাশ করা হয়, অর্থাৎ অরবিটালগুলোকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে প্রকাশ করা হয় আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য অরবিটালগুলোকে, যেটা দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটাল আর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটাল। একটু বলে রাখি যে p অরবিটালের জার্নি বা p অরবিটালের হিসাব নিকাশ শুরুই হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তর থেকেই শুরু হয়। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 2s এবং 2p আমরা 2টা অরবিটাল পাই। এই p অরবিটাল এইটাকে এক্সাইটেড স্টেটে নিলে বা এইটার 3টা সাব অরবিটাল থাকে, এই 3টা সাব অরবিটালই হচ্ছে গিয়ে এই যে তোমার px আর py এবং pz। তাহলে px, py, pz প্রত্যেকটা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, প্রত্যেকটা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। এখানে দেখতে পাচ্ছি এটারও আমার 2টা ইলেকট্রন, অর্থাৎ এগুলো সমশক্তি সম্পন্ন অরবিটাল, একই শক্তি সম্পন্ন অরবিটাল, এবং এগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা সেম, 2টা। তাহলে আমার p এই যে 2p6, তাহলে এখানে আমার টোটাল কত আসে, 2টা 6টা, আর s অরবিটালে ছিল 2টা, তাহলে 6টা আর 2টা 8টা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার 8টা ইলেকট্রন। আবার যদি এই সূত্র অনুযায়ী আমরা ফেলি, তাহলে কি আসবে, 2n², n এর মান যদি হয় 2, তাহলে 2a² মানে 4 আর ইন্টু 2 গুণ করলে 8। তাহলে ওই দিক থেকেও মিলে যায়, এদিক থেকেও মিলে যায়। তো এইটা দিয়ে বুঝাইলাম যদি 2n² মাধ্যমে আমরা সাজাই, তাহলে এই যে 8টি পাই। আবার যদি আমরা n² এর মাধ্যমে বলি, তাহলে কতগুলো ইলেকট্রন, কতগুলো অরবিটাল পাই, তাহলে n² মানে 2a², মানে হচ্ছে 4। তাহলে আমি 4টা কি পাই, অরবিটাল পাই। অরবিটাল মানে হচ্ছে সাব অরবিটাল এবং অরবিটাল মিলিয়ে।
তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার অরবিটাল, আর এই পি অরবিটালের 3টা সাব অরবিটাল, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে এই হচ্ছে তোমার এই 4টা, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে 4টাতে 8টা করে ইলেকট্রন। আর যদি এই সূত্রের মাধ্যমে বসাই তাহলে আমার কি হয়, এই সূত্রের মাধ্যমে বসাইলেও আমার দ্বিতীয় শক্তি স্তর নিয়ে হিসাব নিকাশ করতেছি, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এই 8টা ইলেকট্রন সব দিক থেকে মিলে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে আমার অরবিটালের যে হিসাব। এখন আমি যদি তোমাকে বলি যে অরবিটালগুলো আসলে যে এগুলোর সাইজ কীরকম, এস অরবিটাল সাইজ কীরকম, এস অরবিটাল হচ্ছে স্পেরিক্যাল শেপ। কি বললাম স্যার? স্পেরিক্যাল শেপ, মানে এটা হচ্ছে গিয়ে তোমার গোলাকার আকৃতির হয়। তো এন এর মান যত বেশি হবে তার সাইজ বা আকার তত বড় হবে। এন এর মানের উপরে ডিপেন্ড করে তোমার এই যে এস অরবিটালের শেপ, হ্যাঁ, এটা নির্ধারণ হয়। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা নিউক্লিয়াস এবং এখানে একটা দেখতে পাচ্ছি একটা এস অরবিটাল, আর এখানে হচ্ছে কি একটা দ্বিতীয় শক্তি স্তরে একটা 2s অরবিটাল। তাই আমরা তো জানি যে প্রথম শক্তি স্তরে একটা এস অরবিটাল থাকে, প্রত্যেকটা শক্তি স্তরে একটা করে স্যার এস অরবিটাল থাকবে। প্রত্যেকটা শক্তি স্তরে তোমরা একটা করে এস অরবিটাল পাবা। এইটা হচ্ছে একটা প্রথম শক্তি স্তরে এস অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল, এবং তৃতীয় শক্তি স্তরে একটা এস অরবিটাল, চতুর্থ শক্তি স্তরে এস অরবিটাল। দুইটা কথা বলছি, আবার একটু রিকল করার ট্রাই করি। একটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা শক্তি স্তরে আমরা একটা করে কি পাবো, একটা করে এস অরবিটাল পাবো। আর একটা কথা বলছি আমি, খেয়াল করো যে প্রত্যেকটা পি অরবিটাল পাওয়া যায় দ্বিতীয় শক্তি স্তর থেকে। পি অরবিটালের জার্নি বা ক্যালকুলেশন শুরু হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে, আর প্রথম শক্তি প্রত্যেকটা শক্তি স্তরে একটা করে এস অরবিটাল পাওয়া যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে 4s অরবিটালের শেপ আর 3s অরবিটালের শেপ কি সেম? আবার যদি বলি যে 4s অরবিটালের শেপ আর এই 1s অরবিটালের শেপ কি সেম? না, সেম না। এখানে 4s অরবিটাল গ্রেটার দেন 1s অরবিটাল। এইটা কেন গ্রেটার? কারণ এগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার বেশি সেই অরবিটালের মানে অরবিটাল এস অরবিটালটা তত বড় হবে। এখানে দেখো যে এটা হচ্ছে গিয়ে 1s, তার মানে প্রথম শক্তি স্তরের একটা এস অরবিটাল, আর এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের একটা এস অরবিটাল। তো প্রথম শক্তি স্তরের একটা এস অরবিটাল আর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের আর একটা এস অরবিটাল। তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাই? আমরা দেখতে পাই যে প্রথম শক্তি স্তরের যে এস অরবিটাল আছে এটা শেপটা একটু ছোট, আর কার চেয়ে ছোট? দ্বিতীয় শক্তি স্তরের যে অরবিটাল আছে এস অরবিটাল তার চেয়ে ছোট। তো এই যে তোমার প্রথম দুইটার যে শেপ, এই শেপের যে ভ্যারিয়েশন এটা ডিপেন্ড করে এই যে এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর উপর। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কম বেশি হইলে এস অরবিটালের শেপ বা আকার বা সাইজ কম বেশি হবে। হ্যাঁ, তো এইখানে আরেকটা জিনিস তোমাদের বুঝাই, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এটা বইতে আলোচনা করে নাই, তারপর একটু এক্সট্রা বোঝাচ্ছি। সেটা হচ্ছে নোডাল প্লেন বলতে কি বোঝানো হয়। তো আমরা তো জানি ইলেকট্রনগুলো এখানে থাকে, কিন্তু এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে তার ইলেকট্রন থাকে না, এগুলো অনেকটা কি থাকে, ফাঁকা থাকে, এমটি থাকে, তাই না? এখানে কি থাকে না, ইলেকট্রন থাকে না। যেহেতু এখানে ইলেকট্রন থাকে না, তাহলে এই এলাকাগুলোকে, এই যে এই ইলেকট্রন যেগুলো, এটাকে বলা হয় নোডাল প্লেন বলা হয়। তো নোডাল প্লেন বলতে স্যার যে এলাকাতে ইলেকট্রন থাকে না, যেখানে ইলেকট্রন থাকে না, এখানে ইলেকট্রন যেহেতু থাকে না তাহলে এই জায়গাগুলোকে বলা হয় নোডাল প্লেন। আশা করি এস অরবিটাল সম্পর্কে বুঝতে পারছো। পি অরবিটাল সম্পর্কে একটু কথা বলবো, মনোযোগ দিয়ে আমরা শুনি। হ্যাঁ, পি অরবিটাল সম্পর্কে। পি অরবিটাল এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের ইলেকট্রন কনফিগারেশন যদি পারফেক্টলি করতে চাও তাহলে অরবিটাল সম্পর্কে তোমাদের ধারণাগুলো একবারে স্পষ্ট হওয়া লাগবে। এখানে সাদামাটা একটু ধারণা নিয়ে আমরা ইলেকট্রন কনফিগারেশন করতে গেলাম না, কারণ এরপরে তোমাদের যে ক্লাস সেটা হচ্ছে গিয়ে তোমাদের এইচএসসিতে হয় কি অনেক আপগ্রেড লেভেলের পড়াশোনা হয় সেখানে, এবং সেখানে তোমার অনেকে আছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে গেলে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, এবং তোমার যে বেসমেন্টগুলো আছে এই বেসমেন্টগুলো যদি তুমি এখন এই তোমার মাধ্যমিক লেভেলে যদি তুমি তোমার বেসমেন্টগুলোকে স্ট্রং না করো তাহলে দেখা যাবে যে তোমার